নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ দিন। প্রথমেই বলতে হয় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতদিন ধরে ধর্ম ছিল, ধর্ম নিয়ে রাজনীতি হয়, এটা আমরা জানি। কিন্তু মন্দির মসজিদ নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে খুব একটা ছিল না। আজ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে মন্দির মসজিদ এই ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং আপনারা জানেন যে আজকে বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, সেখানে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক, যদিও তৃণমূল কংগ্রেস তাকে বলছে যে সাসপেন্ড করেছে, বহিষ্কার করেনি, সাসপেন্ড করেছে, তিনি হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তিনি বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। অর্থাৎ এখানে একটি বাবরি মসজিদ তৈরি করা হবে, এটা তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। এবং দাবিটা করছিলেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ মন্দির যখন করেন দীঘাতে, তারপর থেকে আমরা হুমায়ুন কবিরের মুখ থেকে শুনতে পাচ্ছিলাম তিনি একটি বাবরি মসজিদ চান এখানে। স্বাভাবিক, যখন হিন্দুদের জন্য জগন্নাথ ধাম হচ্ছে তখন তিনিও এটা চাইছেন। এই যুক্তিতে তিনি বেশ অটল ছিলেন। তিনি বারবার বলছিলেন যে সরকারের উচিত একটি বাবরি মসজিদ তৈরি করা এবং সরকারের সঙ্গে কথা বলবেন, এমন কথাও তাকে বলতে শোনা গেছিল, আমরা বিধানসভায় দেখেছি। সেই সময় তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছিলেন যে বাবরি মসজিদ কেন হবে না, হিন্দুদের জন্য যদি মন্দির হতে পারে তাহলে বাবরি মসজিদ কেন হবে না। এবং সেই বাবরি মসজিদের শিলান্যাস আজকে হুমায়ুন কবির নিজেই করেছেন। বিতর্ক তৈরি হয়েছে এই নিয়ে যে আজকে এই শিলান্যাস অনুষ্ঠানে রাজ্য শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা সমবেত হয়েছিলেন। আজকে এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলার রাজনীতিতে আগামী দিন, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ একটা মেরুকরণের রাজনীতি কিন্তু আরো জোরদার হবে, অর্থাৎ হিন্দু মুসলিম এই মেরুকরণটা কিন্তু জোরদার হবে। এবং এই আজকে খুব সেখানে বেলডাঙ্গাতে যে অনুষ্ঠান হয়েছে, বিনা বাধায় অনুষ্ঠান হয়েছে, যার জন্য বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে একটা কথাও বলেননি। আজ তাদের যেহেতু 6ই ডিসেম্বর এবং সেই অনুষ্ঠানও আজকে কলকাতায় হয়েছে, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে দেখা যায়নি। এবং এই বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি। অর্থাৎ এর ফলেই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা যে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে, প্রশাসনের মদত রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত রয়েছে, এমন অভিযোগ উঠছে। আমরা গতকাল অর্থাৎ উদ্বোধনে বাবরি মসজিদের শিলান্যাসের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যখন হুমায়ুন কবির কথা বলছিলেন, সেই সময় আমরা দেখেছি তিনি একটা কথা গতকাল বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বেন। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন, এমনটাই কিন্তু বলেছেন। এবং এটা ঠিক যে মুসলিম ভোট ব্যাংক আমাদের যেটা এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ম্যাক্সিমামটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এটা নিয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। তার অনেক কারণ আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নৌশাদ সিদ্দিকীদের দল, তারা একটা বড় ভূমিকা রয়েছে এবং তাদের নৌশাদ সিদ্দিকী নিজেও ভাঙড়ের বিধায়ক। মুর্শিদাবাদ, মালদা, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ অত্যন্ত বেশি, রায়গঞ্জে রয়েছে। অর্থাৎ এইসব জায়গায় বেশ রাজ্যের যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু এই আইএসএফ একটা ভালো ফিল্ড তৈরি করতে পেরেছে। সেই সঙ্গে মিম অর্থাৎ আসাউদ্দিনের যে
পার্টি তারাও কিন্তু একটা ভালো ফিল্ড তৈরি করতে পেরেছে এবং তার সঙ্গে লেফট ফ্রন্টে অর্থাৎ সিপিএম এর একটা ভোট ব্যাংক রয়েছে, মুর্শিদাবাদে অদিত চৌধুরীর একটা ভোট ব্যাংক রয়েছে। অর্থাৎ এই সব মিলিয়ে যদি দেখা যায় যে মুসলিম ভোট ব্যাংক কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে নেই, অর্থাৎ ভাঙন ধরেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান আজকে হলো, প্রশাসন নীরবে সহযোগিতা করার অভিযোগ উঠছে এবং সেটা মূল কারণটাই অনেকেই বলছেন যে যেহেতু মমতা বুঝতে পারছেন যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরেছে, যেহেতু বাবরি মসজিদ একটা বিতর্কিত ইস্যু, তা প্রশাসনিকভাবে বাধা দিলে মুসলিমরা আরও তৃণমূল কংগ্রেসের বিরাগভাজন হবে এবং যার ফলেই তিনি এই নিয়ে কোনো হস্তক্ষেপ করেননি, এমনটাই দাবি করা বলা হচ্ছে। অনেক অনেক রাজনৈতিক মহল থেকে কেউ কেউ বলছেন। কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে, এটা তো স্বাভাবিক, আমি যেটা বলছিলাম যে মুসলিম ভোট ব্যাংক অটুট নেই, এটা মমতা নিজেও বুঝতে পারছেন। তার অনেক কারণও আছে এবং দুর্নীতি, স্বজন পোষণ, এই রাজ্যের একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে, সেগুলোতে শুধু মানে অন্য সম্প্রদায়ের সাধারণ মানুষ তো এফেক্ট হয়েছে তাই নয়, হিন্দু মানুষ এফেক্ট হয়েছে তাই, সাধারণ সমস্ত সম্প্রদায়ের মানুষ এফেক্ট, তার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারও একটা কারণ আছে। এই সমস্ত কারণে সেটা আলাদা বিষয়। এবং কিন্তু রাজনৈতিক মহল একটা যেটা বলার চেষ্টা করছে, আর একটা সূত্রে তথ্য যেটা তুলে আসছে, যেটা শুনতে পাচ্ছি আমরা, সে সত্যি এটা লক্ষ্য করে দেখবেন যে হুমায়ুন কবির ইদানিং যে বক্তব্যগুলো রাখছেন এবং গতকাল এবং আজকেও যে বক্তব্য তিনি রেখেছেন বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান থেকে, সেখানে কিন্তু কোথাও তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো, দ্বিতীয় সুপ্রিমোর বিরুদ্ধে কিন্তু তিনি কোনো বক্তব্য মন্তব্য করেননি। যেটা আগে দেখেছি যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি মূলত আক্রমণ করেছেন এবং সেই কারণে দলত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এর আগে আমরা দেখেছি। কিন্তু এই প্রথম দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কিছু বললেন না এবং এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি এই পিছনে ক্যামাক স্ট্রিটের প্রচ্ছন্ন মদত রয়েছে? এমনটাও কিন্তু অনেকে বলছেন যে মুসলিম ভোট ব্যাংক যেমন রক্ষা করার একটা জন্য কৌশল হতে পারে তৃণমূল কংগ্রেসের, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিসি ভাইপোর মধ্যে একটা ভাঙন কোথাও হয়েছে এবং ক্যামাক স্ট্রিটের একটা মদত রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ আমি বলতে পারবো না, এটা আমি জানি না, কারণ হুমায়ুন কবির নিজেও কিছু বলছেন না। কিন্তু একটা কোথাও রাজনৈতিক মহলে চর্চা চলছে যে এত প্রচ্ছন্ন একটা মদত না থাকলে কখনো হুমায়ুন কবির এই ধরনের মানে যে ধরনের হম্বিতম্বি তিনি করছেন, যে ধরনের দুঃসাহসিক কাজ তিনি করছেন এবং তিনি একবারও আক্রমণ করেননি, তার জেহাদ যুদ্ধ ঘোষণা করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাই এই নিয়ে রাজনৈতিক মহলের কোথাও যেন একটা সন্দেহ দাঁড়া বেঁধেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কথায় কথায় আক্রমণ করতেন, যার জন্য দল ছেড়ে দিচ্ছিলেন, নিজে এর আগেও দল ঘোষণা করার কথা বলেছিলেন। তারপরে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মিটিং হয়েছে, আলোচনা হয়েছে এবং তারপরে মিটে গেছে। কিন্তু এই প্রথম দেখলাম যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বললেন না। তাই সন্দেহ দাঁড়া বাঁধছে যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে চান। তারপরেরটা কি? বেশ কয়েক মাস আগে একটু ফিরে যান, দেখবেন সোশ্যাল মাধ্যমে তৃণমূলের অনেক নেতা নেত্রী তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছিলেন যে আগামী দিনে অর্থাৎ 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে, জানি না কে ক্ষমতায় আসবে, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এমনটাই দাবি করা হচ্ছিল। তাহলে আজকে যে হুমায়ুন কবিরের যে আচরণ, তার যে পুরো বিষয়টা, সেই প্রেক্ষাপটটা, তাতে কি কোথাও একটা সন্দেহ দাঁড়া বাঁধছে যে তাহলে কি হুমায়ুন কবির তিনিও চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে? আমি জানি না, আমি আবারও বলছি এই বিষয়টা সঠিক তথ্য কিছু নেই,
রাজনৈতিক মহলের একটা চর্চা শুরু হয়েছে। সেখান থেকেই বলা হচ্ছে যে কালীঘাটের নয়, কামাক স্ট্রিটের মদত রয়েছে, যার ফলেই হুমায়ুন কিন্তু এত গর্জন করছেন, এত হইচই করছেন এবং এত রাজনৈতিক একটা ক্যারিশমা দেখানোর চেষ্টা করছেন। এর পিছনে মদত রয়েছে, মদত তো রয়েইছে, নাহলে আজকে এত বড় একটা সেন্সিটিভ ইস্যু, যেখানে বারবার যেখানে ধর্ম নিয়ে, যেখানে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, সেই মন্দির মসজিদ রাজনীতি আজকে প্রাধান্য, আজকে মূল গুরুত্বপূর্ণ হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে একদম সুন্দরভাবে শিলান্যাস করতে পারলেন কোনো প্রশাসনিক বাধা ছাড়া। তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি পিছনে হাত রয়েছে কামাক স্ট্রিটে এবং তারাই খেলছেন হুমায়ুন কবিরকে নিয়ে? আমি জানি না আগামী দিনে পরিষ্কার হবে। আগামী দিনে নির্বাচন হওয়ার পর সেই প্রেক্ষাপট কারা সরকারে আসে সেটা পরিষ্কার হবে। যেই সরকারে আসুক তখনই বোঝা যাবে। কিন্তু কোথাও যেন একটা সন্দেহ কিন্তু দানা বাঁধতে শুরু করেছে যে হুমায়ুন কবিরের পিছনে কার হাত রয়েছে। না হলে তিনি এত বড় কথা বলতে পারলেন কি করে যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন, এটাই তার লক্ষ্য। এবং গতকাল দেখলাম যে ইন্টারভিউ তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে দিচ্ছিলেন, তার রীতিমতো মানে ভয়ঙ্কর দুঃসাহসিক আক্রমণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে করছিলেন, যেটা আগে কখনো দেখিনি। এবং এ থেকেই সন্দেহ দানা বাঁধছে যে তৃণমূল কি মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিভাজিত হয়ে গেছে। যে যারা আগে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান 2026 নির্বাচনে। আমি আবার বলি, 2026 অত্যন্ত কঠিন লড়াই। কারা ক্ষমতায় আসবে জানি না, আগামী দিনে বলবে, কারণ এসআইআর চলছে এবং সেখানে ভুতুড়ে ভোটার বাদ পড়ছে, প্রচুর ভুতুড়ে ভোটার বাদ পড়ছে। ইতিমধ্যে 53 লাখ ভুতুড়ে ভোটার বাদ হয়ে গিয়েছে। অর্থাৎ এই লড়াইটা কিন্তু তৃণমূলের কাছে অত্যন্ত কঠিন লড়াই। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে যে মুসলিম ভোট ব্যাংককে এক জায়গায় রাখতে, কারণ যেহেতু খুব সেন্সিটিভ ইস্যু বাবরি মসজিদ ইস্যু, সেক্ষেত্রে মুসলিম ভোট ব্যাংককে একটা আলাদা রূপ দিতে, ধরে রাখতে, এটা একটা তৃণমূলের কৌশল। এবং এই কৌশলের পিছনে হাত রয়েছে কামাক স্ট্রিটের, এমনটাই দাবি করা হচ্ছে। অর্থাৎ যে তাই সেই কারণেই যে তৃণমূলের যারা এতদিন ধরে চেয়েছিল, যারা এতদিন ধরে ঘোষণা করেছিলেন এবং তারপরে সেই ঘোষণার যেটা হেক্স হ্যান্ডেলে বলেছিলেন, তারপরে সেটা প্রতিবাদ হওয়ার পর তৃণমূলের বিভিন্ন তরফ থেকে সেটা প্রতিবাদ হওয়ার পর তারা সেটা উইথড্র করে দিয়েছিলেন বক্তব্যটা। কিন্তু কোথাও যেন একটা প্রচ্ছন্ন মদত কিন্তু তৃণমূলের একাংশের রয়েছে হুমায়ুন কবিরের পক্ষে, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং রাজনৈতিক মহলে এটা নিয়ে আলোচনা চলছে যে মুসলিম ভোট ব্যাংকে এখন যে অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মুসলিম ভোট ব্যাংকের অনেকটাই ধস নেমে গেছে। সেই মুসলিম ভোট ব্যাংকে ধরে রাখা এবং আগামী দিনে মমতার বাইরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে মুখ্যমন্ত্রী করার উদ্দেশ্য নেই, কিন্তু মনে হচ্ছে হুমায়ুন কবিরকে মদত দেওয়া হচ্ছে এবং হুমায়ুন কবির সেই লক্ষ্য নিয়েই লড়াই করছেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। আগামী দিন সময় বলবে, নির্বাচনের পর কারা জেতেন, তারপরে প্রেক্ষাপট কী হয় সেটা তখনই বোঝা যাবে। কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা চলছে, না হলে কখনো হুমায়ুন কবির এত বড় কথা বলতে পারতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রাক্তন করবেন, এটাই তার চ্যালেঞ্জ। দেখা যাক কি হয়। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।